স্বাগত একাত্তর জার্নালের সাথে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। একই সঙ্গে পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টাল তো অবশ্যই সেসব খবরের শিরোনাম যা হয়ে থাকে সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তার ব্যাখ্যাও জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। এলাহি নেওয়াজ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে কথা হবে এবং আপনার চমৎকার কিছু বিশ্লেষণ আমরা শুনতে পারবো। এবং দর্শক, বলে রাখি, এই আয়োজনে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের অতিথিরা যুক্ত হবেন এবং তাদের কাছ থেকেও আমরা মতামত জানার চেষ্টা করব। তবে শুরুতে আমরা কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি যাতে করে আলাপ করতে সুবিধা হয়। বলে রাখি, আগে থেকে আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপি দলীয় সাবেক প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং এত রাতে আমাকে সময়টা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। আমি নিশ্চয়ই আলোচনাটা শুরু করব, তবে তার আগে এলাহি নেওয়াজ খান আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করি। কয়েকটা বিষয় আসলে বোঝার ব্যাপার আছে। মানুষ আসলে অনেক ধরনের খবর তো প্রতিদিন পাচ্ছে। আমরা আজকে দেখতে পেলাম বিএনপি মহাসচিব তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার নিজে একটা অচল অবস্থা তৈরি করতে যাচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন বটে। আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামী যিনি নায়েবে আমির তিনি চালাকি শব্দটা প্রয়োগ করেছেন। তিনি বলেছেন যতই চালাকি হোক আগে গণভোট হতে হবে, তারপর সংসদ নির্বাচন। আগের দিন তিনি ঘিয়ের কথা বলেছিলেন। যাই হোক, এনসিপির বক্তব্য স্পষ্ট, কোনো নোট অফ ডিসেন্ট না থাকবে, নোট অফ ডিসেন্ট ছাড়াই আসলে জুলাই সনদ কার্যকর করা হবে। একই সঙ্গে নির্বাচনের জন্য গণভোট যে সময়, সেটা একটা সময় ক্ষেপণ করা অনুচিত। অযথা বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থান নিচ্ছে, তাদের একটা মন্তব্য ছিল। পুরো বিষয়টা যেন আসলে কি বলবেন, গণভোট নির্বাচনের দিনই হতে হবে যদি হয়, এবং আর এক পক্ষ বলছে গণভোট আগে হতে হবে। এই দ্বন্দ্বটা কোনোভাবে তো মিটছে না, যেখানে সরকার বলেছে নিজেদের মধ্যে আলোচনা করতে। আপনি আসলে কি দেখছেন? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন। হ্যাঁ, এবং গত 15 বছর ধরে বা শেখ হাসিনার 15 বছরের সময়ে সকল রাজনৈতিক দলের একটাই দাবি ছিল যে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন আমরা চাই, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই দাবি তার সামনে চলে আসছে আমাদের, অর্থাৎ ফেব্রুয়ারি যে কোনো সময় নির্বাচন ঘোষণা হতে পারে। আমি মনে করি যে এই সব বক্তব্য এবং আমাদের মিডিয়া যেমন সবসময় একটু সেন্সেশন ক্রিয়েট করতে চায় এবং পলিটিক্যাল লিডার আজকাল মিডিয়ার মতো করে মিডিয়া কোন শব্দটা কোন লাইনটা খাবে একটা শব্দ কিন্তু সাংবাদিকতায় বহুকাল ধরে চলে আসছে যে ও এটা খাবে। তো এই খাবের ব্যাপার মধ্যে চলে গেছে। আমি মনে করি এইসব বিষয় নিয়ে যতই বিতর্ক হোক না কেন নির্বাচন ঠিক সময় অনুষ্ঠিত হবে। এবং বিশেষ করে যে যাইভাবে দেখুক না কেন, বিএনপি শিডিউল ঘোষণার আগেই সে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে সে একটা, আমি বলবো যে সাংঘাতিক বুদ্ধিমত্তার একটা কৌশল সে করেছে। সে কিন্তু মোটামুটি নির্বাচন নিয়ে যত ধরনের গড়িমসির কথা কিংবা বানচালের কথা হোক না কেন, এই প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে সেটাকে কিন্তু বানচাল করে দেওয়া হয়েছে, আমি যেটা মনে করি। সুতরাং আর তাহের সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, আমার মনে হয় না যে এটা জামাত ইসলামের দলের পক্ষ থেকে একটা কথা, একদম, এবং এটা মনের সম্পূর্ণ তার ব্যক্তিগত কথা। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনের দিন একই দিনে গণভোট হতে পারে। একটা জিনিস কি, আপনি গণভোট যদি এখন করতে চাচ্ছেন, কিন্তু একটা গণভোট মানে একটা জাতীয় নির্বাচনের সময় সমানই ঘটনা, সমস্ত অ্যাপারেটাস একই রকম দিতে হবে। আপনি জাতীয় নির্বাচনের ইমিডিয়েট আগে একটা গণভোট করা একটা রাষ্ট্রের জন্য, আমাদের মতন দেশ, একটা গরিব দেশের জন্য এটা খুবই সহায়ক হবে বলে মনে করি না। আর্থিক দিকটা ভাবতে হবে। আর মাত্র 2 মাস 3 মাস আগে একটা গণভোট করা এটা বাস্তবসম্মত বুদ্ধি বলে মনে হচ্ছে না। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের দিনে যদি গণভোটটা হয়, সেক্ষেত্রে বরঞ্চ আমি মনে করি যে উভয় পক্ষই গণভোটের হাতে সিল মারার সম্ভাবনা খুব বেশি। এবং এইসব জটিলতা আর মনে হচ্ছে থাকবে না খুব তাড়াতাড়ি। এইসব বক্তব্যকে
আমার কাছে খুব এক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। হ্যাঁ, এটা এটা আসলে অনেকেই এই যারা রাজনীতি নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু গবেষণা করেছেন, তারা হয়তো এটা একমত যে আসলে নির্বাচনের আগে যেরকম মন্তব্যগুলো হয়, বক্তব্য পাল্টি বক্তব্যগুলো হয়, তারই একটা রিহার্সাল আমরা দেখতে পাচ্ছি, এবং নির্বাচন ঠিক সময় হবে কোনো রকমের শঙ্কা নেই। কিন্তু মুশকিল হচ্ছে বক্তব্যগুলো ঝাঁজ দিন দিন বাড়ছে এবং মানুষ আসলে তাতেই বিভ্রান্ত হচ্ছে। আমি আপনার কাছে এটা নিয়ে কথা বলবো, তবে তার আগে আনামুল ইহসানুল হক মিলন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন আপনাকে। আপনি আপনার জায়গা থেকে আসলে মনোনয়ন পেয়েছেন এবং আপনি আপনার কাজগুলো আসলে করছেন এবং শুভকামনা থাকবে আপনার কাছে। একটা বিষয় একটু জানতে চাই, এরকম একটা ন্যারেটিভ এখন আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, বা সেরকম পত্রপত্রিকায় খবর পড়লে মানুষ হয়তো ফিল করছেন যে গণভোট বিএনপি যদি নির্বাচনের দিন চায়, এর অর্থ বিএনপি সংস্কারের পক্ষে না। অন্তত আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এটা বলেছেন যে নির্বাচনের আগে গণভোট হলে 80% মানুষ সংস্কারের পক্ষেই ভোট দেবে। মানে বিষয়টা কি স্পষ্ট করবেন একটু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। এবং আমি মনোনয়ন পেয়েছি সেজন্য আল্লাহর কাছে আদর শুকরিয়া, এবং ধন্যবাদ জানাই আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান এবং আমার কোচবাসকে। দেখুন, গণভোটের ইতিহাস বাংলাদেশে হয়েছিল এই নিয়ে 3 বার হয়ে গিয়েছে। 1977-এর 30th মেতে একটা গণভোট হয়েছিল। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের শাসন কাজে বৈধতার জন্য এটা করা হয়েছিল হ্যাঁ না ভোট। 1985 21 মার্চে একবার হয়েছিল, যেটা এরশাদ সাহেবের নীতি ও কর্মসূচিকে বৈধতার দানের জন্য করা হয়েছিল। তারপরে 1991 সালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ট্রান্সফার হওয়ার সময় 16 বছর পরে যে গণভোটটি হয়েছিল, সেই সময় আমরা দেখেছি টোটাল 35% অফ দ্য ভোটার অ্যাটেন্ড করেছিল, যেটা 12th অ্যামেন্ডমেন্ট আমরা বলি। সেই সময় আউট অফ দিস 35%-এর 84% হ্যাঁ পড়েছিল, বাকিটা না পড়েছিল, এবং গণভোটের এক্সপেরিয়েন্স আমাদের রয়েছে। এখন আসুন, এখন যে গণভোটটির কথা বলা হচ্ছে, বিএনপি সংস্কারের পক্ষে ছিল বিদায় 2022 সালে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের যে সুপারিশমালাগুলো করা হয়েছিল বিএনপি, সেই সুপারিশমালার বাইরে তারা কোনো কিছু আনতে পারেনি। বিএনপি ফিল করছে, বা অন্যান্য দলগুলো ফিল করছে যে একটা সংস্কারের দরকার রয়েছে। এই সংস্কারের মেজর আইটেম যেগুলি ইমিডিয়েটলি কার্যকর হওয়া দরকার, সেই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সকলের মধ্যে। আউট অফ 86 পয়েন্টস 26 পয়েন্টস ঐক্যমত্য হয়েছে, 48 হয়নি। আপনি যদি অ্যাজ এ প্যাকেজ পুরোটা দেখতে চান, তাহলে এই প্যাকেজটা পারফর্ম করতে এই জাতিকে আরও অনেক দিন সময় লাগবে। হঠাৎ করে তো সব কিছু হয় না। আপনি ধরেন 1789-এ আমেরিকান কনস্টিটিউশন হয়েছে, তারপরে এত শত শত বছর পরে 27th অ্যামেন্ডমেন্ট হয়েছে। সব কিছুরই একটা গতি প্রকৃতি থাকে, এবং আজকের প্রেক্ষাপটে যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন, আমরা যদি সত্যিকারে দেখতে চাই, তাহলে আমাদের ইলেকশনের কোনো অল্টারনেট কিছু নেই। এখন ইলেকশনকে টার্গেট করে যদি আপনি এই ইলেকশনকে ডিলে করতে চান, তাহলে নিশ্চয়ই এই জাতি এটাকে ভালোভাবে নেবে না। সেই ক্ষেত্রে জামাত যেই আপনি ঝাঁঝালো বক্তব্য দিতে বলছেন, এই বক্তব্যগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের এই মুহূর্তে এগুলি কিন্তু খুব যুগ উপযোগী বক্তব্য হচ্ছে না, এবং রাষ্ট্রকে একটি আমার মনে হচ্ছে যেন একটা মানে কন্ট্রাডিক্টরি পয়েন্টে ফেলে দিচ্ছে। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, জামাত সহ অন্যান্য সকল দল আমরা ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলন করছি, বিগত 17 বছর ধরে করেছি, এবং আজকে ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেইখানে নির্বাচনটি যত তাড়াতাড়ি হয় ততটাই রাষ্ট্রের জন্য এটা ভালো, কারণ নির্বাচনবিহীন কোনো সরকার কখনো বেশি দিন চলবে না। আমি আসলে মানে আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। আমি সুনির্দিষ্টভাবে এই অংশটা জানার চেষ্টা করছিলাম আপনার কাছ থেকে, যে বিএনপি সংস্কারের পক্ষে না, এরকম একটা বক্তব্য বা দৃষ্টিভঙ্গি আসলে স্থাপনের চেষ্টা করা হচ্ছে কিনা, যেখানে বারবার বলা হচ্ছে যে নির্বাচন যদি, গণভোট যদি নির্বাচনের দিনই হয়, তার অর্থ দাঁড়াচ্ছে সংস্কার কাজে আসছে না, বা সংস্কারটা আসলে বিএনপি চাচ্ছে না। সেই জায়গা থেকে আসলে দেখুন, দুইটি পয়েন্ট। একটি হলো এই সরকার কনস্টিটিউশনাল গভর্নমেন্টে যেটা আমাদের রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এই সরকারের গণভোট করার
কনস্টিটিউশনালি প্রভিশনও তাদের নাই। তারপর যেহেতু এটি একটি জুলাই 36-এর গণ অভ্যুত্থান একটি সরকার, সেই কারণে সকলেই ঐক্যমত হয়েছে যে গণভোট দেওয়া যেতে পারে এবং সংস্কারের বিষয়ে আলোচনা থাকতে পারে। সেই জায়গাটিতে আমরা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলিকে যদি একটা প্যাকেজে নিয়ে আসা হয় তাহলে কিন্তু গণভোটটা স্বচ্ছ হলো না এবং জনগণের কাছে এই পয়েন্টগুলিও আসলে যাওয়া হলো না। বিএনপি সংস্কারের পক্ষে বিদায়িত 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের দাবি আমরা উত্থাপন করেছি। এখন পার্টিকুলারলি যদি এই পয়েন্টটা নোট অফ ডিসেন্টের পয়েন্টটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো, আমি এই জায়গায় জনাব সাইফুল হক আপনাকে একটু যুক্ত করতে চাই। এবং আজকে আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে সৃষ্ট মতানৈক্য, এই মতানৈক্যটা আসলে রাজপথের কর্মসূচি দিয়ে মীমাংসা করা যাবে না। মানে বক্তব্যটা আসলে আপনি খুবই চমৎকার দিয়েছেন, কিন্তু বাস্তবতা আসলে কি বলে? মানে তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি যে বক্তব্যগুলো আমরা শিরোনামে দেখতে পাচ্ছি, তাতে আসলে রাজপথেই তো আসলে এই উত্তাপটা ছড়াচ্ছে। আলোচনার টেবিল আসলে কিভাবে বসবে বা কে উদ্যোগ নেবে, নিজেরা উদ্যোগীটা কতটা হচ্ছে, কি বলবেন আসলে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচক বৃন্দ আর দর্শক শ্রোতা যারা দেখছেন এই মধ্যরাতে, শুভেচ্ছা এবং সালাম। কারণ আমরা জানি আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, এই প্রশ্নগুলো আমরা ঐক্যমত কমিশনে দিনের পর দিন আমরা দীর্ঘ আলোচনা করে এই প্রশ্নগুলো আমরা সমাধান করে এসেছি। এটা কি, ঐক্যমত কমিশনের আলোচনায় যে 30টা দল অংশ নিয়েছে, 2-3টে দল বাদে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল যখন এই প্রসঙ্গ আলোচনা হয়েছে একাধিক দিন, সবাই মতামত দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে যখন জাতীয় নির্বাচন হবে, আর নির্বাচনের দিনই গণভোট আয়োজনটাই হবে সবচেয়ে বিবেচনা সম্মত। এবং আমি নিজেও একাধিকবার সেখানে বক্তব্য রেখেছি এবং এই বিষয়টা মোটামুটি বলতে পারেন একভাবে এটা কিন্তু সেটেল। গণভোটের ব্যাপারে কিন্তু অনেকে একমত ছিলেন না। গণভোটটা কোনো দল দাবি করেছিল, কেন আমরা একমত হয়েছি, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করবার জন্য, একটা সমঝোতা তৈরি করবার জন্য। একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র তো চলে একটা রাজনৈতিক সামাজিক চুক্তির মধ্য দিয়ে, বোঝাপড়ার ভেতর দিয়ে। সুতরাং আমরা বিরোধের জায়গাটা কমিয়ে ঐক্যমতের জায়গাটা আসার জন্য এখন আজকে তারপরে এখন তো যেটা ধরুন এই মুহূর্তে এখন আপনি কি যেটা আমরা ঐক্যমত কমিশনে সেটেল করে এসেছি, আপনি নোট অফ ডিসেন্ট গুলো আপনি উল্লেখ করলেন না চূড়ান্ত প্রস্তাবনায়, অথচ আপনি এই প্রশ্নে 1-2 দল যেটা বললেন সেটাও সুপারিশমালার মধ্যে আপনি প্রথমে উল্লেখ করলেন। তার মানে ঐক্যমত কমিশন এবং সরকার এই যে সংকট তৈরি হয়েছে, সবাই মোটামুটি তাদের দিকে আঙ্গুল তুলেছেন যে তারাই মূলত সংকটটাকে তৈরি করবার জন্য অনেকখানি তারা দায়ী। তারা এখন উদ্যোগী হয়ে সমাধান না করে, এখন ধরুন এটাকে মাঠে যেটাকে আমরা আলোচনা করে সমাধান করে এসেছি, সেটা কি এখন কি আপনি মাঠে সমাবেশ বিক্ষোভ দিয়ে কি সমাধান করতে পারবেন? তার পাল্টা যদি আরেকটা মানে আওয়ামী লীগের হাসিনার ফ্যাসিবাদী জমানার মতন যদি পাল্টা সমাবেশ চলে, পাল্টা যদি রাজপথ দখলের তৎপরতা চলে, তাহলে এটা কি কোনো ভালো উদাহরণ তৈরি হচ্ছে? আমরা কি আবার হাসিনা? একদমই না। মানে মানুষ আসলে এই পুরাতন যে রাজনৈতিক যে বক্তব্য পাল্টা বক্তব্যে যে উত্তাপ। আমি একটু শেষ করি জি। প্রথমত সময়ের দিক থেকে তো কোনো প্রশ্নই নেই। সময় বলি, ল এনফোর্সিং এজেন্সি ডিপ্লয়মেন্টের অর্থ বলি, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট বলি, কোনো প্রশ্নই নেই। কালকে দেখলাম একজন বলছেন যে তফসিল ঘোষণার পরও গণভোট হতে পারে। এত উদ্ভট, হাস্যকর, এত দায়িত্বহীন কথা আমাদের দায়িত্বশীল রাজনৈতিক নেতারা যখন বলেন, আর তখন সাধারণ মানুষ কিন্তু অনেক সময় হতাশ হয়, আস্থাটা কিন্তু হারিয়ে ফেলে। এবং আমি জামাতকে তো দায়িত্বশীল দল মনে করি। আমাদের আদর্শিক নানা প্রশ্নে পার্থক্য, কালকে যে শব্দ বাক্য যে সুপারলেটিভ ডিগ্রিতে তারা যে তার মানে কি আপনি কি রাজপথ দখলে? জনাব সাইফুল হক, আমি কথা দিচ্ছি আপনার কাছে আসবো। আমি একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, কারণ রাত 12টা যেহেতু বেজে যাচ্ছে, একটা শিরোনাম তো জানাতেই হবে। নিশ্চয়ই এখান থেকে আবার শুরু করবো। আসলে এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আবু বকর মোল্লা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমি জনাব সাইফুল হক আপনার কাছে একটু আসতে চাই। এর আগে আপনি কথা বলছিলেন এবং আপনাকে থামিয়েছিলাম। একটু বলবেন আসলে, মানে যেই প্রসঙ্গটা আপনি তুলছিলেন যে একটি রাজনৈতিক দল তারা বলেছিল যে তফসিল ঘোষণার পরও গণভোট হতে পারে,
এরকম একটা মন্তব্য করেছিলেন এবং এই প্রেক্ষিতে আপনি বলছেন। খুব সংক্ষেপে আপনার মন্তব্যটা জানবো, তারপর পরের প্রসঙ্গ যাব। সাইফুল হক। যে আমি এটাকে কোনো দায়িত্বশীল বক্তব্য হিসাবে দুর্ভাগ্যজনকভাবে বিবেচনা করতে পারছি না। প্রথমত বলেছি যে আমাদের ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে সময়ের কথা বলেছি, আমাদের আর্থিক সামর্থ্যের কথা বলেছি, ল এনফোর্সিং এজেন্সির বিশাল ডিপ্লয়মেন্টের কথা বলেছি। এত স্বল্প সময়ে দুটো জাতীয় নির্বাচনের দায়টা বাস্তবে দেখা যাচ্ছে যে এটা কোনো একটা বাস্তবসম্মত কোনো চিন্তা এটা হতে পারে না। আরেকটা হচ্ছে যে ধরুন আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে আপনি আগে গণভোট করছেন, তাহলে কি জুলাই সনদ, তাহলে কি এটাকে অটোমেটিকলি এটাকে আইনে পরিণত হলো, এটা কি কার্যকারী হলো? ওটা একটা প্রক্রিয়া। যখন আমি জুলাই সনদে স্বাক্ষর করছি এটা একটা প্রক্রিয়া, আমি যখন অঙ্গীকারনামা স্বাক্ষর করছি এটা একটা প্রক্রিয়া, আমি যখন গণভোটে যাচ্ছি মানুষের একটা সম্মতি আমি নিচ্ছি, কিন্তু সেই সম্মতির পরবর্তী ধাপটা কি? জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যখন জনগণ তার সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে যখন তিনি তার প্রতিনিধি নির্বাচন করছেন, পার্লামেন্ট যখন গঠন হচ্ছে, সেই পার্লামেন্টে বিল আকারে প্রত্যেকটা সংশোধনী সেখানে উত্থাপিত হবে, আলাপ আলোচনা হবে, তারপর সেই বিলটা সেটা আইনে তারপরে সেটা পরিণত হবে, সংবিধানে যুক্ত হবে। এটা পুরোটা একটা প্রক্রিয়ার একটা অংশ। আরেকটা বড় রাজনৈতিক ঝুঁকি আছে, যে পরিমাণ এখন যে বিতর্ক জায়গাটা কোনোভাবে যদি প্রথমত যদি আমি ধরেও নিই যে আপনি আগে গণভোট করছেন, গণভোট আগে কোনো কারণে যদি না সূচক যদি জয়লাভ করে অথবা তাহলে তো বিরাট বিপর্যয়। আর ভোটের টার্ন আউট যদি 10-15-20% নেমে আসে, এটা আমাদের জন্য বড় বিপর্যয়। তাহলে কি 80% মানুষ কি জুলাই সনদ অভ্যুত্থান, আমাদের সমঝোতা, গণভোট সবাইকে প্রত্যাখ্যান করলো? এত বড় রাজনৈতিক ঝুঁকি নেওয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন। আমি মনে হয় আপনি শেষ করেছেন। আমি এই জায়গায় এলাহি নেওয়াজ খান, আপনি কিছু যুক্ত করবেন কিনা? সাইফুল ভাই, আমার প্রশ্ন হলো যে আপনার এই যে মতবিরোধকারী পক্ষগুলি একটা ব্যাপারে তো একমত, সেটা হলো গণভোট। জি, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। যেমন করে বিএনপি বলেছিল ডিসেম্বরে নির্বাচন হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে জুনের মধ্যে, তারপরে তো ফেব্রুয়ারি হলো। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে যদি গণভোট যদি সকল পক্ষ মেনে থাকে, তাহলে নির্বাচনের দিনে হওয়া আর আগে হওয়ার মধ্যে কি এমন পার্থক্য থাকতে পারে? কি পার্থক্য মনে হয় আপনাদের কাছে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা আমি গতকালকে টেলিভিশনে কথাটা বলেছি। গণভোট নিয়ে কোন দল আগে গণভোট নিয়ে যে হার্ড এন্ড ফাস্ট পজিশন নিচ্ছেন, এটা গভীর তাৎপর্য, গভীর ব্যাখ্যার দাবি করে। কারণ গণভোটে ধরুন আমি যেটা একটা বলেছি, যদি না সূচক পাই তখন তো বিপর্যয়। 10-15-20% ভোট পড়লে সেটাও একটা বড় বিপর্যয়, যেই বিপর্যয়ের ধাক্কা কেউ আমরা সামাল দিয়ে উঠতে পারবো না। তখন অভ্যুত্থান, মানে গণভোট, জুলাই সনদ সবটাই তখন প্রশ্নবিদ্ধ হবে। তারপরে যদি ধরে নিই যে সূচক হলো, এরপরে কি দাঁড়াবে? এরপরে যেখানে রাজনৈতিক জনগণ বা বোদ্ধাদের আশঙ্কা, এরপরে প্রশ্ন উঠবে যে এখন গণভোট যেহেতু রায় দিয়েছে, সুতরাং জুলাই সনদের প্রত্যেকটা জিনিস বাস্তবায়নের আগে আর কোনো নির্বাচন নয়। এর পূর্বে যেহেতু এটা এখন মানুষের অভিপ্রায়ের সরকার, যে অভিপ্রায় আদেশ দিয়েছে, আদেশের পরে আবার গণভোটে আবার এটা রায় দিয়েছে, সুতরাং ইনডিফিনিট পিরিয়ড সরকার ক্ষমতায় থাকলেও কোনো আপত্তি নেই। মিথ্যাকার নানা প্রশ্ন রাজনৈতিক মহলে, বিশেষজ্ঞদের মধ্যে, যে কোনো সচেতন মানুষের এই প্রশ্নগুলো আসে। না হলে তো এটা নিয়ে জেদ করবার কোনো কারণ নেই, না হলে এটাকে আগে এরকম একটা ঘনভঙ্গ পণ করার তো কোনো কারণ নেই। বরঞ্চ নির্বাচনের দিন করলে টার্ন ওভারটা, একদিকে মানুষ যেমন তার প্রতিনিধি নির্বাচন করবে, গণভোটও 70-80% বা আরো বেশি মানুষের ভোট পাওয়ার সম্মতি আছে। আর আগে করতে গেলে আপনি খেয়াল করেন, ইটস কমপ্লিটলি একটা নিউ সিচুয়েশন। তার মানে আগে আপনি কোন জায়গা থেকে, যেখানে 30টা দলের মধ্যে বিপুল অধিকাংশ দল বলেছে নির্বাচনের দিনই একই সাথে গণভোট হতে পারে। তার মানে কি আপনি অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে, আপনি কি জবরদস্তি করে, আপনি কি চাপ প্রয়োগ করে, আপনি কি আগে গণভোট কি আপনার
আদায় করা বুঝতে পারছি। আমরা এই 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 গণভোট ইস্যুতে আরো কিছু কথা না হয় একটু পরে বলবো, যদি আমাদের হাতে সময় থাকে। জনাব সাইফুল হক, আরেকটা জবরদস্তি, আরেকটা চাপ বাস্তবে আপনি প্রয়োগ করছেন হ্যাঁ, আপনার দাবি আদায়ের জন্য। আমরা তো এই জবরদস্তির সংস্কৃতি থেকে আমরা তো বেরিয়ে আসতে চাই। একদম পরিষ্কার। যেমন সাইফুল হক, অনেকগুলো স্পষ্ট হলো, অনেকগুলো বিষয়। আমি নিশ্চয়ই এ বিষয়ে আরো কথা বলবো। আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা বিষয়ে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে গেল কয়েকদিন ধরে জামাত ইসলামী নায়েবে আমিরের বিভিন্ন বক্তব্য আমরা শিরোনাম করছি। তিনি ঘিয়ের কথা বলেছিলেন, অর্থাৎ গণভোট লাগবেই নির্বাচনের আগে, এবং পরবর্তীতে তিনি আজকে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের বিএনপি এখন আর নেই। শুরুতে জানতে চাই, এই মন্তব্যটা কি শুধুমাত্র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্যক্তিগত মন্তব্য, নাকি জামাত ইসলামের নিজেদের অবস্থানও এটা, আসলে তারা এটাও মনে করে? আপনি দুটো মন্তব্য করেছেন। আমি দ্বিতীয়টা কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার বিএনপি এখন আর নেই, এই মন্তব্যটা। জি না, এটা তো মানে এই প্রশ্নটা করার দরকার নেই, এটা ওনার ব্যক্তিগত নাকি রাজনৈতিক। বাট আমি মনে করছি এটা উনি ফিল করছেন। জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, নীতি নৈতিকতার প্রশ্নে যেভাবে আপোষহীন ছিলেন, সম্ভবত বর্তমান বিএনপি সেই জিয়াউর রহমানের প্রিন্সিপালকে অনুসরণ করছে না। সুতরাং আমি মনে করছি একজন রাজনৈতিক নেতা হিসাবে উনি ওনার বক্তব্যটি দিয়েছেন। এটি দলীয় অথবা ব্যক্তিগত এই দিক থেকে আমরা না চাই, আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুতে চাই। ধন্যবাদ। এটাই আসলে বিষয়বস্তু ছিল, কারণ এই জায়গাটা পরিষ্কার হওয়ার ভীষণ রকমের প্রয়োজন ছিল। আমি এই জায়গাটা নিয়ে নিশ্চয়ই আমি বোধ করি আমাদের আলোচনার বিষয়বস্তু আরেকটু বেশি, যে জনাব সাইফুল হক সাহেব যে ইস্যুগুলো তুলে ধরেছেন, না সেগুলো অবশ্যই আমার এই জায়গায় আছে, কিন্তু আমি আসলে একজন নেতার বক্তব্য, নায়েবে আমিরের বক্তব্যকে আমি একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। আমি সংক্ষেপে জবাব দিয়েছি যে উনি মনে করছেন বর্তমান বিএনপি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করছে না, এবং আমি মনে করি ওনার মানে এই কথা বলার রাজনৈতিক অধিকার রয়েছে। আচ্ছা, এলাহি নেওয়াজ খান, আপনি যদি কোনো কথা বলতে চান, কারণ উনি আরেকটা কথা বলেছিলেন, নির্বাচনের আগে গণভোট হলে 80% মানুষ সংস্কারের পক্ষেই ভোট দেবেন। হ্যাঁ, আমি এই ইস্যুতে কথা বলতে বেশি ইন্টারেস্টেড। আই এম ভেরি কিন অন দ্যাট পয়েন্ট। জি বলুন। না, আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো যে আজকে আমার খুব লাগছে, কষ্ট লাগছে, যখন এদেশের মানুষ অলরেডি আপনার নির্বাচনের জন্য রাস্তাঘাটে দেখলাম যে মিছিল করছে, প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছে, মানে পুরা জাতি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচনের দিকে যা চলে গেছে আমার কাছে মনে হচ্ছে। কারণ সব জায়গায় দেখলাম উৎফুল্ল ভাব। এর মূল কারণ হচ্ছে যে গত 17 বছর যেসব মানে 35% ভোটার ভোট দিতে পারে নাই, তারা উচ্ছ্বসিত এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য। ফেব্রুয়ারিতে যখন আমরা এখানে বসে ওই আলোচনা করব, সেখানে আমরা কতগুলি পুরনো বিতর্ক নিয়ে আলোচনায় বসছি। এটা কেমন জরুরি লাগছে, আপনার কেমন মনে হয়? এই প্রশ্ন এলাহি নওয়াজ সাহেব আমার প্রতি? হ্যাঁ, আপনার কাছে। জি জি, ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান অথবা বিপ্লব, আপনি যাই বলেন, সংগঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ দীর্ঘ 2 যুগের বেশি ফেসিবাদের আন্ডারে ছিল। তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে বিপ্লব অথবা গণঅভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশ 2.0 পেয়েছি। সকল দলগুলো মিলে জাতীয় ঐক্যমত্যের এই বিষয়গুলোর সাথে একমত হয়েছি। আমরা মানে জুলাই সনদে সকল দল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমরা সকলে সাইন করেছি। সাইন করার পরে আজকে যেখানে আমি যদি পড়ে শোনাই, অথবা পড়ে শোনানোর দরকার নাই, যে এই জুলাই সনদকে আইনি এবং কাঠামোগত একটি অবস্থায় পৌঁছানো হবে, নিম্নবর্ণিত বিষয়গুলো, 84টি বিষয়বস্তুগুলো, এই ব্যাপারে কিন্তু সকলে আমরা একমত হয়েছিলাম। বিএনপি সাইন করেছে, জামাত সাইন করেছে, যেই দলগুলো ছিল 34টির উপর দল, তারা সাইন করেছে। কিন্তু বিএনপি এসে এখন বলছে, মির্জা ফখরুলের রেফারেন্স যদি আমি দিই, উনি বলছেন পিআর হবে কি হবে না এটি সংসদ সিদ্ধান্ত নেবে, নির্বাচনের পরে সিদ্ধান্ত নেবে। তো আপনি তো উচ্চ কক্ষে পিআর এর ব্যাপারে আপনি এগ্রি করেছেন, আপনি সাইন করেছেন, আপনি গণভোটের ব্যাপারে এগ্রি করেছেন। জনাব সাইফুল হক সাহেব যে কথাটি বললেন
যে যদি আজকে গণভোট হয়ে যায়, যদি আমরা ফেল করে যাই, তাহলে তো এই সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার মানে একটি পায় তারা কেউ কেউ করবে। বরং আমি যদি বলি, মির্জা ফখরুলের কথায় আমি বোধ করছি, অনেকে বোধ করছেন, জামাত আমির বোধ করছেন, জামাত ইসলামী সহ অন্যান্য 8টি দল তারা মনে করছেন যে বিএনপি হয়তো জুলাই সনদটি বাস্তবায়ন করবে না। বিএনপি তো আসলেই জুলাই সনদের মৌলিক বিষয়গুলোর সাথে তারা একমত নয়, এবং আমরা মনে করছি কিন্তু আমি যদি একটু থামাই আপনাকে, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি বলবেন, অবশ্যই আপনি অবশ্যই বলবেন। একটা ছোট্ট বিষয়টা যুক্ত করে শেষ করবেন। হ্যাঁ, আপনি শেষ করবেন। আমি একটা পয়েন্ট একটু বলে রাখি। বিএনপি কিন্তু বলেছে যেটাতে তারা সাইন করেছে এবং পরবর্তী যেটা হাতে পেয়েছে দুটোর মধ্যে মিল নেই। দেখুন, আমি জানি না ওনারা কি বলছেন। আমি মোটা দাগে বলছি, মির্জা ফখরুল বলেছেন পিআর হবে কি হবে না এটি পরের ব্যাপার, হ্যাঁ, নির্বাচনের পরের ব্যাপার, এটি মির্জা ফখরুল বলেছেন। কিন্তু তাহলে আপনি যদি এই কথা বলেন, তাহলে তো আপনি পিআর এর ব্যাপারে এগ্রি করেছেন। এখানে তো জুলাই সনদে উল্লেখ আছে যে আপনি আপার হাউসের পিআর আপনি এগ্রি করেছেন। এখানে সাইফুল হক সাহেব আছেন, পিআর এর ব্যাপারে কিন্তু এগ্রি হয়েছে আপার হাউসের ব্যাপারে। আচ্ছা, আমি তাহলে এক মিনিটের জন্য সাইফুল হক আপনার কাছ থেকে শুনি। জি, এক মিনিটের জন্য জি, আমাকে একটু একটা মিনিট দেন। জি, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, এই সাথে জামাত সহ আমরা 24-25টা দল উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে আমরা এগ্রি করেছি, এটা সত্য। কিন্তু বিএনপি সহ কয়েকটা দল তারা উচ্চকক্ষ চেয়েছেন, 100 আসনও চেয়েছেন, কিন্তু পিআরটা তারা চেয়েছেন, তারা কিন্তু ভোটের সংখ্যানুপাতে তারা কিন্তু এগ্রি করেন। এই প্রশ্নে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারা যেটা বলেছেন পরবর্তী পার্লামেন্টে আলোচনা করে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। বিএনপি উচ্চকক্ষে পিআর এর ব্যাপারটা তারা সম্মত হননি, এটাই হলো তথ্য। জি, আচ্ছা, মানে আমরা অধিকাংশ দল বলেছে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে, ওনারা বলেছেন যে পার্লামেন্টে যারা ইলেক্টেড হবে, ইলেক্টেড নাম্বার অফ এমপিস এর প্রপোর্শনেট অনুযায়ী মানে পিআর হবে। বাট ইন প্রিন্সিপাল তারা তো পিআর এর ব্যাপারে আপার হাউসে এগ্রি করেছেন। তারা গণভোটের ব্যাপারে প্রথমে কিন্তু রাজি ছিলেন না, এগ্রি করেন নাই, কিন্তু পরবর্তীতে কিন্তু গণভোটের ব্যাপারে ওনারা এগ্রি করেছেন। কিন্তু ওনারা নোট অফ ডিসেন্ট, তো দেখুন জিয়া রহমানের সময় যে গণভোট হয়েছিল সেখানে তো 2 থেকে 3টি লাইন ছিল। 24টি মানে 84টি বিষয় কি গণভোটে লেখা থাকবে, এবং লেখা থাকবে যে বিএনপি 12টি বিষয়ে অথবা 10টি বিষয়ে তারা ডিসেন্টিং ওপিনিয়ন দিয়েছে। দেখুন, ডিসেন্টিং ওপিনিয়ন কি আমি আপনার পূর্বেই বলেছি যে ধরুন 3 জন জাজ একটি বিষয়ে রায় দিল, একজন জাজ ডিসেন্টিং ওপিনিয়ন দিল, তো মেজরিটি ওপিনিয়নের ভিত্তিতে কিন্তু সেটি পাস হয়। তো একজনের জাজের ডিসেন্টিং ওপিনিয়নটা সেখানে উল্লেখ থাকে। তো এটা যেহেতু অধিকাংশ লোকজন এখানে একত্রিত হয়েছে এগ্রিমেন্টে, মানে তারা এগ্রি করেছে, সুতরাং বিএনপি ডিসেন্টিং ওপিনিয়নটি সেখানে উল্লেখ আছে। কিন্তু গণভোটের অধ্যাদেশে বিএনপির এই 12 মানে মৌলিক বিষয়গুলো তো উল্লেখ থাকার এটা যৌক্তিক না। আপনি মনে হয় পয়েন্টগুলো উল্লেখ করেছেন। আমি তাহলে এবার একটু সংক্ষেপে। জি, বিএনপি কথা এবং কাজে মনে হয়, বিএনপির কথাও এবং কাজে মনে হয় তারা জাতীয় মানে জুলাই সনদ যেটি সাইন করেছে, তারা নির্বাচিত হলে, যদি নির্বাচিত হয় ফেয়ার ইলেকশনের মাধ্যমে, তারা সেটি বাস্তবায়ন করবে না। সুতরাং আমরা মনে করছি, দেখুন জামাত ইসলামী বারবার বলেছে, জামাত আমির বলেছে, নায়েবে আমির বলেছে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন চাই। এই ব্যাপারে দ্যার ইজ নো কম্প্রোমাইজ। তারা এই ব্যাপারে সার্টেন, তারা এই ব্যাপারে তারা জাতির সামনে প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং নির্বাচন পিছাবে এই ধরনের কোন মানে জামাত আমির যে হ্যাঙ্কি প্যাঙ্কি বলেছেন, আপনি যে পয়েন্টগুলো বললেন সেই পয়েন্টগুলো নিয়ে একটু পরিষ্কার হয়ে আসি। নোমা এহসানুল হক মিলন, আপনি শুনলেন অনেকগুলো পয়েন্ট এখানে এসেছে। আপনার পার্টি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এখানে কোট করা হয়েছে। নোট অফ ডিসেন্ট সাধারণত এরকম সনদগুলোতে থাকে না, সেই রেফারেন্সের কথা অনেকেই দেন। আবু বকর মোল্লা তিনিও দিয়েছেন, এবং সবশেষ তিনি বলেছেন বিএনপির কথা এবং কাজে মনে হচ্ছে তারা ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। একটু ব্যাখ্যা করবেন বিএনপি জায়গা। আচ্ছা, আমি ব্যাখ্যা করি। প্রথমত হচ্ছে 1977 30th of May যে লেট প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যে রেফারেন্ডাম হয়েছিল, সেখানে হয়েছিল শাসন কাজের বৈধতার উপরে। সেই সময় এই সংস্কার কমিশনের মতো কমিশন 86 পয়েন্ট নিয়ে কোনো ডিসকাশন হয়নি, এটা ক্লিয়ারলি বুঝতে হবে। সেই জন্য আপনি একটু পুরো অধ্যাদেশটা পড়ে শোনান তো, মানে সেখানে কি উল্লেখ ছিল একটু পড়ে শোনান, আমরা সবাই শুনি সেখানে কি উল্লেখ আছে, একটু পড়ে শোনান আপনি। জি,
আপনি একটু পড়ে নিয়েন, আমাকে বলতে দেন। আচ্ছা, যেহেতু সময় কম, সেই আমরা সময় একটু বলি। জি, প্রেসিডেন্ট জি। জিয়া রহমানের যদি আমাকে সুযোগ দেন আমি একটু বলি। না, ব্যাস, I'll অবকাশ বললে আমি debate with আপনার you. কাছে আসবো। আপনি অনেকগুলো I'll পয়েন্ট debate উল্লেখ with করছেন, you. সেগুলো একটু Okay. ব্যাখ্যাটা শুনি। জি, No, let me finish my statement first. Okay? এখন 1977 এর ছিল, that was the condition, প্রেসিডেন্ট জিয়া রহমানের শাসনের বৈধতা। 1985 এর 21 মার্চে এরশাদ যেটা করেছিল সেটা তার নীতি এবং তার শাসন ব্যবস্থার বৈধতা। তারা এসেছিল আর্মি থেকে এবং তার শাসন ক্ষমতা বৈধত করা, সেইখানে এইভাবে 86 পয়েন্ট নিয়ে কোনো আলোচনা হয়নি। 1991 যেটা হয়েছিল 15 সেপ্টেম্বরের 16 বছরের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সেইখানে আসা হচ্ছিল পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে, দ্বাদশ যে সংসদে ছিল সেটা রাষ্ট্রপতি সেটা করতে পারবেন কিনা তার বৈধতার উপরে সে আলোচনা হয়েছিল। এখন দেখুন, আমার মন্ত্রণালয়ে আমরা কিছু কম্পিউটার কিনলাম, সেখানে আমরা 3 জন মন্ত্রী ছিলাম। তো কেনার পরে সেই কেনার যে ডিসিশন প্রসেসটা হলো, সেখানে বলা হলো লেজার প্রিন্টার কেনা হবে। আমি নোট অফ ডিসিশন দিয়ে বসলাম যে না, ডট ম্যাট্রিক্স কিনতে হবে। দিস ইজ মাই ওপিনিয়ন, বিকজ আমি সেটা চাইনি। এখন 86 এর মধ্যে 26 পয়েন্টে সকলে এগ্রি করেছে। আপনি এখন প্যাকেজ নিয়ে আসছেন যে না, হ্যাঁ না, কখনো এইভাবে কোনো ডিসকাশন হয়নি। শাসন ক্ষমতায় যারা যাবে তাদের বৈধতা দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্নটা হলো যে আজকে 2টি নির্বাচন করা, কেন আমাকে গণভোটটা আগে করতে হবে? লেটস সে গণভোট আজকে যদি ডিসিশন নেই, আমরা 20 নভেম্বরে ধরে নিলাম গণভোটে আমরা গেলাম, তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে যখন আবার নির্বাচনে ইশতেহার ঘোষণা করা হবে, ঠিক এই গ্যাপের মধ্যে গণভোট হওয়া আগে এবং পরের মধ্যে কি পার্থক্য? রেস্ট অফ দ্য 20 days or 30 days এই গভর্নমেন্ট কি গণভোটের অ্যামেন্ডমেন্টগুলো যেগুলি হবে সেগুলি তারা কি কার্যকর করছে? এটা একটা ইস্যু বটে, কিন্তু তারপরে একটা না, পয়েন্ট let কিন্তু me finish. হ্যাঁ, এখানে জাস্ট 3 নম্বর পয়েন্টে যদি আপনি একটু হাইলাইট করেন, বলা হচ্ছে যে এরকম কনফিডেন্সটা পাওয়া যাচ্ছে না, এরকম একটা অভিযোগ করেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, যে বিএনপি কথা এবং কাজ শুনে মনে হচ্ছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না যদি ক্ষমতা যায়। এটার ব্যাখ্যাটা। জি, আবু বকর মোল্লা সাহেব যে কথাগুলি বলছেন, উনি হয়তো ভুলে গিয়েছেন 2022 মার্চ মাসে, বোধহয় এপ্রিল মাসে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের যে আমরা ঘোষণা দিয়েছিলাম, উই স্টার্টেড আর্লিয়ার, আমরা সকলের আগে এই সংস্কারগুলোর কথা বলেছি। এখন ওনার প্রিয়ানজারশন হতে পারে যে বিএনপি করবে না। বিএনপি করে কি করে না, বিএনপি তো অতীত রেকর্ড রয়ে গেছে। ইজ দের এনি রেকর্ড উইথ জামাত? আমরা জামাতকে বিশ্বাস করব কিভাবে? জামাত কি করবে না করবে? যখন নির্বাচন মুখী সারা দেশ, তখন নির্বাচন না হওয়ার জন্য যে থ্রেটগুলো জামাত করছে ডিরেক্টলি, যে নির্বাচন হতে দেওয়া যাবে না, এই কথাও কিন্তু তারা বলেছে। ইন দিস কেস এই নির্বাচনের আগে গণভোট করে এই যে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট গ্যাপ রইলে, এই গ্যাপের ভিতরে কি সবকিছু এক্সারসাইজ করা হচ্ছে না পার্লামেন্ট ফর্ম করার পরে এগুলি এক্সারসাইজ করা হচ্ছে? তো কেন তারা এই গণভোট ইস্যু নিয়ে এবং রাজপথ সোজা আঙ্গুলে ঘি উঠবে না, পাকা আঙ্গুল করতে হবে, এই যে থ্রেটগুলি করছে, আজকে যদি মনে করেন এই ধরনের কথা বিএনপিও বলে যে আমরাও রাজপথে যাব, তাহলে হোয়াট উড বি দ্য কনসিকুয়েন্সেস? আমার মনে হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে না হয়, সেই জন্য একটি সুপরিকল্পিত যে কোনো একটা মানে চিন্তা ভাবনা চলছে অন্যান্য এই জামাতের ভিতরে। তা না হলে আমরা নির্বাচন করব, নির্বাচনের দিন আমরা গণভোট করব, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? তারপর যদি আমি একটু লেংদি করি এই বিভিন্ন বিষয়ে, আমি আপনার বক্তব্যটা পেয়ে গেলাম। আমি এখানে একটু ছোট, হ্যাঁ আপনি কিছু, আমি একটা মৌলিক জায়গায় যেতে চাই। জি, আপনাদের 3 জনের কাছেই জি, একটা মৌলিক প্রশ্ন যে 1/11 পরে 2 বছর এবং শেখ হাসিনার 15 বছরের এই শাসন আমলে সব থেকে ওয়ার্স্ট ভিকটিম হচ্ছেন আপনারা যারা রাজনীতিবিদরা। জি, এবং সংস্কার বলেন, সুশাসন বলেন, যা কিছু, আর আপনারা যারা সামনে ক্ষমতায় যাবেন তাদের, এবং অথচ দেখা যাচ্ছে যে যারা ক্ষমতায় যাবে না তারা এটা নিয়ে বেশি চিন্তা করছে যে আমাদের দেশে আর যাতে কখনো স্বৈরাচার ফিরে না আসে, ফ্যাসিবাদী শাসন না আসে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, এই কথাগুলি তারা বেশি বলছে। অথচ এর ওয়ার্স্ট ভিকটিম হচ্ছেন রাজনীতিবিদরা। আর একটা বিষয় সে যোগ করতে চাই, সেটা হলো বিশ্বাস অবিশ্বাস রাজনীতিবিদদের মধ্যে অনেকেই বলে থাকে, হয়ে থাকে। তা আমাদের সামনে তো সংবিধান, আমরা বলে থাকি পবিত্র সংবিধান। আমরা দেখছি যে
আমাদের সামনে সংবিধান থাকতেও কিভাবে সংবিধান বহির্ভূতভাবে 15 বছর ধরে রাষ্ট্র চলেছে। সুতরাং মাইন্ডসেট যদি ঠিক না থাকে আমার মনে হয় কোনো দলিলই কার্যকর না। এ ব্যাপারে আপনাদের ওই মত কি? আমি এখানে এই মতামত জানবো। আমি জনাব সাইফুল হক খুব সংক্ষেপে আপনার মন্তব্যটা জানতে চাই, কারণ অনেকক্ষণ ধরে আপনি বোধহয় কিছু যুক্ত করতে চাচ্ছিলেন। খুব সংক্ষেপে। জি না, আমি আমার ভাই যেটা বললেন, আমি ওনার কথার স্পিরিটের সাথে আমি নিশ্চয়ই একমত হব। জি প্রথমত রাজনীতিকদের ইন্টেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিকরা অনেক সময় বাঁয়ে সিগন্যাল দিয়ে ডানে যান, ডানে সিগন্যাল দিয়ে বাঁয়ে যান, উত্তরে হাঁটার কথা বলে তারা দক্ষিণে হাঁটেন। এটা হচ্ছে আমাদের রাজনীতির অভিজ্ঞতা। এই সংস্কৃতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে চাই বলে আমি আমার ভাইকে মনে করিয়ে দিই, যেটা এহসানুল হক মিলন ভাই একটু উল্লেখ করলেন। আমরা সংস্কারের প্রস্তাবটা আমরা কিন্তু এটা 5ই আগস্টের পরে উত্থাপন করি। এটা তারও প্রায় 1.5 থেকে 2 বছর আগে আমরা যখন যুগপৎ আন্দোলন শুরু করি, পিপল ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের সকল বিরোধী দল, আর তখন এর বাইরেও কিছু দল ছিল। তার মানে আমরা এটা আমাদের এই অভ্যুত্থানের আপরাইজিং এর বহু আগের কথা, পুরনো জমানায় যেতে আমরা না ফিরি, কোনো দল কোনো ব্যক্তি যাতে ক্ষমতাকে একটা স্বৈরতন্ত্রের কোনো একটা ভিত্তি হিসেবে দেখতে না পারে। আচ্ছা, আমরা কিন্তু সেই জায়গা থেকে ফলে আমি শেষ করি। আমি ঐক্যমত কমিশনের কোন প্রস্তাব যদি গৃহীত না হয়, বিএনপি, পিপল ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের আমাদের পাবলিক কমিটমেন্ট, যারা পাওয়ারে যাবেন, যারা ক্ষমতায় যাবেন, তাদেরকে সংস্কারগুলো না করে বাংলাদেশের সামনের পথে হাঁটতে পারবে না। এটা প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে চরম অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, যেখানে স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই, আমরা এটা পরিবর্তন চেয়েছি বলে ঐক্যমত কমিশন সরকার যদি কোনো উদ্যোগ নাও নেয়, এটা আমাদের পাবলিক, এটা আমাদের অঙ্গীকার। এর বাইরে যাওয়ার কোনো পথ বিএনপি অথবা গণতন্ত্র মঞ্চে, পিপল ওয়ার্কার্স পার্টি বলে আমাদের কারণে। ফলে রাজনীতিকরা চলে, রাজনীতিকরা একটা রাজনৈতিক একটা সোশ্যাল কন্ট্যাক্টের মধ্য দিয়ে চলে। আপনি যদি 10টা যদি দড়ি শিকল দিয়েও যদি বাঁধার চেষ্টা করেন, যখন ইলেকশনের পরে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট তো এক অর্থে সার্বভৌম, জনগণের সার্বভৌম পাওয়ারটা পার্লামেন্ট এনজয় করে। পার্লামেন্ট টেকনিক্যালি কিন্তু কোনো আইন, আমাদের প্রায়র কোনো চুক্তি তারা কার্যকর করতে বাধ্য না। অনেকগুলো পয়েন্ট আসলে অ্যাড করতে চাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার থাকবে। আমি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাইবো। সেটা আগে বলে রাখি, আপনি একজন আইনজীবী, একই সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর মুখপাত্র ইউরোপ শাখার। আপনার জায়গা থেকে, বিবেচনা বোধ থেকে, আপনার অভিজ্ঞতা থেকে একটা বিষয় একটু বলবেন। নির্বাচনের হাতে আছে 2 মাসেরও কম সময়, খরচ এবং সময় দুই বিবেচনাতেই গণভোট করাটা কতটুকু সম্ভব? আমি বিরতি পর ফিরে এসে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথিরা। এ পর্যায়ে আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে সরাসরি যেতে চাই। আমি বলে রাখি, এই অংশে আমার হাতে 8 মিনিটের মতো সময় আছে। এই 8 মিনিটের মধ্যে আসলে সবারই মতামতটা একটু নিতে চাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাও, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা মাথায় রাখলে হাতে 2 মাসের সামান্য কিছু বেশি সময় আছে। একটা গণভোটের জন্য যে সময়টা লাগবে, যে খরচটা লাগবে, সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত বলে মনে হচ্ছে আয়োজন করাটা? সংক্ষেপে। ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিই। জিয়াউর রহমান সাহেব যখন গণভোটের আয়োজন করেন, অধ্যাদেশ জারির 19 দিনের মাথায় গণভোট সংগঠিত হয়েছে। অর্থাৎ যেদিন প্রক্লেমেশনটা জারি হয়, এর 19 দিনের মাথায় হানা ভোট সংগঠিত হয়েছে। এবং সেখানে আমার সহ আলোচক প্যানেলিস্ট এহসানুল হক সাহেব মিলন যে কথাটি বললেন, যে ক্ষমতার বৈধতার ব্যাপারে বলেছেন, না, উনি যদি পড়ে থাকেন, এক্স্যাক্টলি আমি দর্শক শ্রোতাদেরকে পড়ে শোনাতে বলেছিলাম, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে জিয়াউর রহমান সাহেবের অনুসৃত কর্মপন্থা এবং মানে উনি যা করছেন কাজের আপনি বৈধতা দিচ্ছেন কি, হ্যাঁ অথবা না। অর্থাৎ একটি কাজ নয়, অর্থাৎ উনি ক্ষমতা আরোহণ করেছেন এই সেটি ব্যাপার নয়। উনি এই পর্যন্ত যা যা করেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, অনুসৃত পন্থা কর্মপদ্ধতির ব্যাপারে হা না ভোট। অর্থাৎ ইট কনসিস্টস অফ এ কাপল অফ ওয়ার্কস or a big number of works, যেটা আজকের 84টা বিষয়, মানে আজকে আমাদের জাতীয় ঐক্যমতের যে মানে জাতীয় জুলাই ছিল যে আমরা যে মানে আমরা সাইন করেছি, অর্থাৎ এই ধরনের অনেকগুলা বিষয়ের সমষ্টিকে এন্ডোর্সমেন্টের উপর হানাভোট সংগঠিত হচ্ছে, কোনো একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু না। সুতরাং আমি মোটা দাগে যে কথাটি বলছি যে
যে এই অল্প সময়ের মধ্যে আমরা যদি সকলে একমত হয়ে যাই, জিয়াউর রহমানের সময় যেমন 19 দিনের মাথায় গণভোট সংগঠিত হয়েছে, এটি যেমন সমস্যা হয় নাই, ওনাদের নেতা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পদ্ধতি অনুসরণ করে আমরা 19 দিন বলছি না, আপনার 1 মাসের মধ্যে সেটি বাস্তব অতীতে হয়েছে, ভবিষ্যতে এখানে যদি এখানে আমরা আমার একটু সবাই জানার একমত ইচ্ছা হই। আছে, একটু জানার শুনবো, ইচ্ছা জি। আছে যে 77 সালের ওই সময়টা আর এখনকার সময়ের মধ্যে আমার মনে হয় যে অনেক পার্থক্য আছে। পরিস্থিতি, জনগণের রাজনৈতিক সংখ্যা, প্রেক্ষাপট পার্থক্য অনেক আছে। কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা আমাদের জুলাই যোগ্যতা, বিপ্লবের আমাদের মতন স্পিড, আমাদের কর্মপদ্ধতিও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের আমি বলছি যোগ্যতা, যে speed অনেক পরিবর্তন এবং- ঘটে গেছে। জুলাই বিপ্লবের মতো একটা বিপ্লবের মধ্যে দিয়ে একটা সরকার হয়েছে, যেই সরকার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এইসব অনেক কাজ করা তাদের পক্ষে, তাদের মানে সীমিত অনেক জিনিস তাদের সীমিত রয়ে গেছে, হ্যাঁ, আমি যেটা যেহেতু আমি যেটা জিয়াউর রহমানের পক্ষে সম্ভব ছিল। হ্যাঁ, আমি যেহেতু একেবারে সময় কম, আমি আপনার মন্তব্যটা তো জেনে নিলাম, ব্যস্ত আবু বকর মোল্লা। আমি বিপরীতে আনম এহসানুল হক মিলন, আপনার মন্তব্যটা একটু জেনে নিতে চাই। এই স্বল্প সময়ের মধ্যে বিএনপি মনে করে কিনা এটা আয়োজন করা সম্ভব, ততটা আন্তরিকতা জায়গা আসলে তৈরি হবে কিনা, আপনার পর্যবেক্ষণ সংক্ষেপে। জি, আমাকে কিন্তু আরেকটু সময় দিতে হবে, কেন জানেন? কারণ মিলন ভাই আপনি মোটা দেখে উত্তরটা তো দিয়েছেন, যতটুকু বলেছেন আমি সেটা নিয়েই আনম এহসানুল হক মিলন আপনার মন্তব্যটা জানতে চাই সংক্ষেপে। জি, আরেকটু বেশি সময় দিতে। ওনার আমাদের মোল্লা সাহেব যেটা বললেন, 19 দিনের মধ্যে যা করেছিলেন সেটাকে হানা ভোটে নিয়ে এসছেন, বা এরশাদ সাহেব ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যা করেছেন সেটাকে হানা ভোটের মধ্যে নিয়ে এসছেন। আর আজকের 86 প্রস্তাব আগামী দিনের বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, যেমন মনে করেন 1789-এ আমেরিকান কনস্টিটিউশন হয়েছিল, বহু বছর পর পরে এসে মাত্র 27টি অ্যামেন্ডমেন্ট হয়েছে। তা আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা কীভাবে করব, সেই পদ্ধতিগুলো, সেই আলোচনা এই 86টি প্রস্তাবে রয়েছে, সেটাকে একটা প্যাকেজে এনে হানা করবেন। আমার তো মনে হয় এই ধরনের প্রস্তাব এটা একটা বিষয় না। আসলে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া, নির্বাচন না হওয়া এবং সুষ্ঠু পথে না হাঁটা, এবং এইভাবে যে এই ধরনের কথা আজকের দিনে বলা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, আমার মনে একটা অশনি সংকেত। উই ফিল যে জনগণ যেটা মনে করছে নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। আমার মনে হয় নির্বাচন হয়ে গেলে পড়বে যে ভোট গণনা হবে কিনা, গণনা হলে বলে শপথ নিতে পারবে কিনা, শপথ নিতে যাওয়ার পরে বলবে যে রাষ্ট্র ক্ষমতায় বসতে পারবে কিনা। এই ধরনের যে জাতির মনে যে সন্দেহ, সেই সন্দেহটাকে আরো বেশি প্রভাবিত করছে এই জামাতের এই সমস্ত, এই আপনি যেটা বলেন ঝাঁঝালো মন্তব্য। আমি মনে করি আপনার টেবিলে বসে বহু আলোচনা হয়েছে, বিএনপি এমন একটি দল 3বার এই বেগম খালেদা জিয়ার সময় রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা ফেসিবাদী আচরণ করিনি, এবং আমরা সংস্কারের পক্ষে কথা বলছি, সেটা জাতি জানে, জনগণ জানে। এইভাবে বিএনপিকে ঠেক দেওয়া বা ওয়েটিং টু বি পাওয়ার, এই কথা চিন্তা করে বিএনপিকে এই ইমেজ নষ্ট করার জন্য যে পলিটিক্সটা শুরু হয়েছে, এটা সত্যি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে হ্যাঁ, আপনার এই বক্তব্যটা আমি স্পষ্ট হয়ে পেলাম, দুজনের কথাই আমি শুনলাম। আমি যেহেতু একেবারে শেষ পর্যায়ে আছি এই অংশে, জনাব সাইফুল হক যেটা দিয়ে শুরু করেছিল আপনার সঙ্গে, আপনার কথা দিয়েই, যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যা হচ্ছে সেটা রাজপথে কর্মসূচি দিয়ে মীমাংসা করা যাবে না, কিন্তু এখন আপনি দেখলেন দুটি রাজনৈতিক দলের মধ্যেই দুই ধরনের সংশয় কাজ করছে। বিএনপি মনে করছে যে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামাত, আর জামাত মনে করছে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাদের একটা সংশয় কাজ করছে। আপনার জায়গা থেকে আসলে আপনার পর্যবেক্ষণ সংক্ষেপে। আমাকে একটু টাইম দিন, আমরা তো দুজন একই ধারায় কথা বলছেন। আমি বলছি, একটা তো পর্যবেক্ষণ খুব স্পষ্ট যে আপনি কি রাজপথ দখলের প্রতিযোগিতায়, মল্লযুদ্ধের কোনো প্রতিযোগিতায়, অথবা ধরুন এই যে যারা আছে না, যে আমাদের তাহের ভাই চমৎকার কথা বলেন, তিনি একেবারে বিবেচনাসম্মত মানুষ, তাকে আমি তার বক্তব্য দেখি, তিনি কালকে আঙ্গুল তুলে যেভাবে কথাটা বললেন, এই ধমক তিনি কি বিএনপিকে দিচ্ছেন, এই ধমক নাকি তিনি সরকারকে দিচ্ছেন, নাকি জনগণকে দিচ্ছেন? এগুলো কিন্তু উদ্বেগ তৈরি করে, উৎকণ্ঠা তৈরি করে। যখন আপনি আমি বলেছি, তাহলে আমরা এই জবরদস্তি, চাপ, হুমকি, এই পর্যায়গুলো পার হয়ে এসছে। আমরা একটা সমঝোতা, বোঝাপড়ার জন্যই আমরা মাসের পর মাস আলোচনা করেছি, স্বাক্ষর করেছি, নিজেরা ঐক্যমত কমিশনে অসাধারণ সম্প্রীতির মধ্যে আলাপ আলোচনা করেছি। এখন যদি এরকম প্রতিযোগিতায় যান, নির্বাচন দূরের কথা, অভ্যুত্থান, অর্জন, জুলাই সনদ, সরকার,
গণেশ উল্টে যাওয়ার একটা জমিন পরোক্ষভাবে তৈরি করে দিচ্ছে কিনা, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অভ্যুত্থান অংশীজনরা যখন অনেকে দেখতে চান আমরা মারামারি করি, হানাহানি করি, এই সুযোগটা নেবার জন্য অনেক অপেক্ষা করছেন। আপনারা বন্ধুরা এই সুযোগটা করে দিচ্ছেন কিনা এটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আগামী নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলে, ভেস্তে গেলে বাংলাদেশ একটা প্রায় বলতে পারেন একটা বিপর্যয়ের মধ্যে, প্রায় আপনি পরোক্ষভাবে এটা গৃহযুদ্ধের জমিন তৈরি করে দিবেন কিনা, এই প্রশ্নটা ভাবার কিন্তু সময় এসছে। একদম আমার হাতে একেবারেই এই অংশের সময় নেই, থাকলে আমি নিশ্চয় আলাপটা দীর্ঘ করতাম। এবং আমি জানি এলাহি নেওয়াজ খান আপনার অনেক প্রশ্ন আছে, কিন্তু সময়টা একেবারেই নেই। আপাতত এই আলাপটা এখানে শেষ করতে হচ্ছে। কিন্তু মানুষ আসলে আপনাদের সবাইকে তো জুলাই আন্দোলনের মাঠে দেখেছে, সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রেও পাল্টাপাল্টি বক্তব্যে এই ঝাঁঝালো অংশটা হয়তো প্রত্যাশা করে না। একটা শান্তিপূর্ণ সমাধান হয়তো সবাই দেখতে চায়। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিএনপির দলীয় সাবেক প্রতিমন্ত্রী আনামা এহসানুল হক মিলন, ছিলেন এতক্ষণ বাংলাদেশ জামাতে ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, এবং আমাদের সঙ্গে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।